আপনারা দেখছেন বাজেট 2026, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সেই বাজেট সম্পর্কে আমরা তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শুনলাম। যদিও এই বাজেট সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় তিনি বলেছেন, এই বাজেট সাধারণ মানুষের বাজেট নয়, এই বাজেটে শুধুমাত্র অসত্য ভাষণ হয়েছে বলেই বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। আমি আসবো আশিস চট্টোপাধ্যায়, আমাদের পলিটিক্যাল এডিটরের কাছে। আমি আশিস দা, যেটা আপনার কাছে জানতে চাইবো, যে যেটা অধিকাংশ অর্থনীতিবিদ বলছেন, যে এক্ষেত্রে পুঁজিপতিদের দিকটা যতটা দেখা হয়েছে ততটা প্রান্তিক মানুষ বা সাধারণ মানুষের জন্য দেখা হয়নি। আপনি কি মনে করেন, মানে এই পুঁজিপতিদের উন্নয়ন করে আদতে ভারতীয় অর্থনীতির কি উন্নতি হলো? মানে তাহলেও অন্তত একটা জায়গা হয় যে ভারতীয় অর্থনীতির একটা বিরাট ভালো জায়গায় পৌঁছে যাচ্ছে। প্রাথমিকভাবে দেখে কি মনে হলো? দেখুন, আপনি ঠিকই বলেছেন। আমি তিনটে চারটে টেক পয়েন্ট বলে যেরকম, সেটা দিয়ে আমি একটু কথাটা শুরু করতে চাই। এক নম্বর হচ্ছে, রাজ্যের একটা এক্সপেকটেশন ছিল, যেহেতু এই সরকারের একটা ইতিহাস আছে যে যে রাজ্যে নির্বাচন থাকে সেই রাজ্যে নির্বাচনের আগে কিছুটা বস্তা উপুড় করে দেওয়া হয় আর কি। সেটা বিহারের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম। সেবারে মধুবনী হ্যাঁ, শাড়ি পরেও গিয়েছিলেন তিনি। মধুবনী সিল্কের শাড়ি পরে গিয়েছিলেন। এবারেও অবশ্য তামিলনাড়ুর শাড়ি পরে এসছেন, হ্যাঁ। কাঞ্জিবরম। কিন্তু বাংলার জন্য কিছু ঝুলি উপুর করা হয়নি, বরং অন্যান্য কয়েকটি রাজ্য, বিশেষ করে উড়িষ্যার জন্য বেশ কিছু জিনিস দেওয়া হয়েছে, কিন্তু বাংলা বঞ্চিত। এবং এর সঙ্গে যুক্ত হচ্ছে যে বাংলা অনেকগুলো প্রকল্পে টাকা বন্ধ করে রাখা হয়েছে, 100 দিনের প্রকল্প, আবাস ইত্যাদি। সেগুলোর মোট পরিমাণ, রাজ্য সরকারের দাবি 2 লক্ষ কোটি টাকা বা তার বেশি। সেইগুলো রিলিজ করার ব্যাপারে কোনো রকম ইঙ্গিত এইখানে আমরা পেলাম না। দ্বিতীয় কথা হচ্ছে যে এই বাজেটের থেকে, গত বাজেটে যেমন মধ্যবিত্তকে ছাড় দেওয়া হয়েছিল আয়করের ক্ষেত্রে, তারপরে গত বছরের সেপ্টেম্বরে জিএসটির দ্বিতীয় পর্ব চালু করার ফলে সাধারণ মানুষের, বিশেষ করে যারা বেশি কনজিউম করেন, তারা তো বেশি জিএসটি দেন। গরিব মানুষ আর কত ট্যাক্স দেয়? মধ্যবিত্ত উচ্চবিত্ত তারাই তো বেশি ট্যাক্স দেয় এই জিএসটি ফিএসটির ক্ষেত্রে। অপ্রত্যক্ষ করের ক্ষেত্রে, প্রত্যক্ষ করের ক্ষেত্রেও তাই। সেখানে একটা বড় ছাড় দেওয়া হয়েছিল। এই বাজেটে সেই যুক্তিকে অনুসরণ করে একটা আশা তৈরি হয়েছিল যে গরিব মানুষের কাছে কিছু ট্রান্সফার করা, কিছু ফান্ড ট্রান্সফার করা। এবং বৈষম্যটা যে ভয়ঙ্কর প্রপোর্শনে গিয়েছে ভারতে, যেটা অর্থনীতিবিদরা গবেষণা করে দেখেছেন, যে ব্রিটিশ রাজের সময় যে বৈষম্য ছিল, পরাধীন ভারতবর্ষে যে বৈষম্য ছিল, তার থেকেও বেশি বৈষম্য আজকে ভারতে এসে গেছে। এবং ভারতের 1% ধনী মানুষের কাছে প্রায় সব সম্পদ কেন্দ্রীভূত হয়েছে। সেক্ষেত্রে একটা আশা করা হয়েছিল যে সুপার রিচ, যারা অতি ধনী, তাদের থেকে কিছু ফান্ড নিয়ে গরিব মানুষের কাছে ট্রান্সফার করে বৈষম্যকে একটা মোকাবিলা করার পথ পদ্ধতি খোঁজা হবে। সে ব্যাপারে একেবারে হতাশ করা হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে কর্মসংস্থানের ক্ষেত্রে এবং নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রে প্রায় কিছুই ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা যখন দেখলাম নারীদের, মানে ছাত্রীদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টকে এগিয়ে আসতে হয় যে তাদের যাতে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়, অমুক তমুক ইত্যাদি। বাজেটে নারীদের জন্য জেলাতে একটি করে হোস্টেল তৈরি হোস্টেল, করা হ্যাঁ। হবে, এছাড়া মানে আর কোনো কর্মসংস্থান বা কোনো দিক থেকে কোনো ব্যাপার একেবারে। কিছু নেই এখানে। এবং লাস্টে আমি একটা কথা বলতে চাই এই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে আমাদের দেশে যে কোনো কারণেই হোক, এই ইনকাম ট্যাক্সের ব্যাপার হয়েছে, জিএসটির ব্যাপার হয়েছে, যে কোনো কারণে হোক, প্রাইভেট ইনভেস্টমেন্ট কিন্তু কমছে। 24 সালের একটা সময়ে গিয়ে দেখা গিয়েছিল যে তার আগের 1 দশকের হিসেবে প্রাইভেট ইনভেস্টমেন্ট সব থেকে তলানিতে ছিল। তারপরেও প্রাইভেট ইনভেস্টমেন্ট খুব একটা বাড়ছে না। এবং প্রাইভেট ইনভেস্টমেন্ট বাড়াবার জন্য এবং তার মাধ্যমে সেটা কখনো কর্মসংস্থান উৎসাহ বাড়াবার খুব একটা জন্য, দেখতে পেলেন না। সেটাও কোনো স্পেসিফিক কিছু আসবো আমি পেলাম কংগ্রেসের না। কাছে, প্রদেশ কংগ্রেসের মুখপাত্রের কাছে। আপনার ব্যক্তিগত সাবজেক্টের মধ্যেও অর্থনীতি পড়ে আমি জানি চন্দনদা। তো সেক্ষেত্রে এই আয়ের সংস্থান বাড়ানোর কিছু দেখতে পেলেন? একেবারে শুরুতে তোমাকে বলি, যেখানে আমরা এই আলোচনা করছি, আমি
প্রথমে এটা বলে নিই, সর্বত্র এখানে অনেক অর্থনীতিবিদরা আছেন, শিক্ষিত মানুষরা আছেন, মূল ড্রাইভিং ফোর্সটাই হচ্ছে ব্রিলিয়েন্স। মানে আমি বলতে চাইছি কে বুঝবে না বুঝবে থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে প্যারামিটারে আমরা এই আলোচনাটা করছি বা যে কোনো আলোচনা হয়, স্পেশালি অর্থনীতি, তার 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 যে সঙ্গীত। আমরা সাধারণভাবে বলি সাধারণ মানুষ যাতে বোঝেন, অনেক ক্ষেত্রে হয়তো বুঝবেন না, কিন্তু সাধারণ মানুষ উপলব্ধি করবেন। প্রশ্নটা এখানে সাধারণ মানুষের বাজেট হয়েছে কিনা। এখন তারও আগে একটা ক্যাপশন দেখে নেওয়া দরকার, সেটা হচ্ছে আমরা বাজেটকে সাধারণত বলি ফিসক্যাল প্ল্যানিং অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট। তার মানে তুমি যে ফিসক্যাল ইয়ার ধরো 1 বছর, বা তুমি যদি অল এলং একটা লং টার্ম প্রজেক্টে রাখো, তাহলেও প্রতি 1 বছরে তোমার নজর থাকবে অ্যানালিসিস, তার প্রোগ্রেস কী হলো, তার ভ্যালু কী হলো, তার ডিভ্যালু কী হলো। এরকম বহু প্রজেক্টস আছে, যে প্রশ্নটা তুমি আগে জ্যোতিকে করেছিলে। তাহলে ফিসক্যাল প্ল্যানিংয়ের ক্ষেত্রে আমরা স্পেসিফিক্যালি এই জায়গাটাতে দাঁড়িয়ে দেখতে পাবো যে আমার এই সরকার, 11 বছরের সরকার, তার নির্দিষ্ট ফিসক্যাল প্ল্যানিং বা বাজেট ম্যানেজমেন্টটা কিভাবে করেছেন, কারণ সেক্ষেত্রে অ্যালোকেশন অফ মানি। আমাকে প্রথমে আমি যেটা দেখি সেটা একদম সোজা তত্ত্বতে আমাকে বুঝতে হবে, তার কিছু ইয়ার্ডস্টিক আছে। 1 নম্বর ইয়ার্ডস্টিক হচ্ছে জিডিপি, যেটা কোয়েশ্চেনেবল। প্রথমত আমাকে দেখতে হবে যে জিডিপির, এবার তোমাকে ইনফ্লেশনটাকে ক্যালকুলেট করতে হবে, যেটা ও খুব ইজিলি বললো কংগ্রেসের সময়, তার বরাদ্দর সাথে আজকের বরাদ্দর ইনফ্লেশন লিমিটটাকে দেখতে হবে, এবং তাকে দেখতে হবে সেই এন্ডোর্সমেন্টটা কত টাকার পরিমাণে হয়েছে। অর্থাৎ 10 বছর আগে যেটা 11 টাকা, এখন তার ডিভ্যালু হতে সেই ভ্যালুটা কত, এক্স্যাক্টলি কত, এটাকেও দেখতে হবে। দ্যাট ইজ অ্যাকাউন্ট। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ফিসক্যাল ডেফিসিট। ফিসক্যাল ডেফিসিট কি কমলো? আমি পরিষ্কারভাবে এখানে বলছি ফিসক্যাল ডেফিসিট ঠিক যে জায়গাটাতে ওই অ্যারাউন্ড 55% সেখানেই রয়ে গেল। এটা এর আগে ছিল 54.4, আমার মনে হয় এবার একটু বাড়লো, ডেফিসিটটা বাড়লো। তো এখানে আমাদের সবথেকে বড় প্রশ্নটা হচ্ছে এই ডেফিসিটটা যদি বাড়ে তাহলে রেভিনিউ ডেফিসিটটা তার পাশে থাকবে। রেভিনিউ ডেফিসিট যেটা দেখলাম আমরা গতবার ছিল 4.4%, এখন এটা 4.3%, প্রজেক্টেড 4.4, দুটো কোয়ার্টারের পরে ওটা 4.4 বা 4.5 হয়ে যাবে। এটা বাস্তব। কেন বলি এ বাস্তবতা? এরপরে একেবারে তুমি দেখো ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কমার্স ডেফিসিট, যেটাকে আমরা ট্রেড ডেফিসিট বলি, সেটার পরিমাণ রেসিপ্রোকাল ট্যাক্সের পরে। আমি একটা কথা বলি চন্দ্র, এক্স্যাক্টলি, এই ধরুন ফিসক্যাল ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট, এই রাজকোষ ঘাটতি বা রাজস্ব ঘাটতি সাধারণ মানুষ আমি তোমাকে এই কথাতে শুরুতে বললাম, এই কথা আমি শুরুতে বলে নিয়েছি, আমি জানি তুমি এই প্রশ্নটা করবে। আমি এবার একদম প্র্যাকটিক্যালি আসছি, আমি জানি এটা হবে। এবার তোমাকে একটা জিনিস বুঝতে হবে, মানুষ কি বুঝছেন রেসিপ্রোকাল ট্যাক্সের এই ট্রাম্পের ঘোষণা, সেদিন কারা কিভাবে দেখলো একটা ঘোষণা, মানুষ আজকে বুঝতে পারছেন রুপিস ফেস ভ্যালু, আজকে বুঝতে পারছেন ডিভ্যালু করছে রুপিটা কত, আজকে বুঝতে পারছেন সোনার দাম রূপোর দামের পরিমাণটা কোথায় এবং কিভাবে শুট করছে। যেসব পরিবারগুলো এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সাথে যুক্ত ছিলেন, যাদের ওপরে এই ট্যাক্সেশনস একটা মারাত্মক, আমি কেন বলছি তোমাকে, বিশেষত একটা জায়গাতে তোমাকে দেখতে হবে ট্রেড ডেফিসিটটা কেন বললাম, এই ইম্পোর্ট এক্সপোর্টের মাঝখানে যে অঞ্চলটা, সেই ডেফিসিটটা বাড়ছে এবং এটা আরও মারাত্মকভাবে বাড়বে। তোমাকে দুটো এক্সাম্পল দিলে বোঝা যাবে আমার সরকার করতে পারতেন। এরা অনেকটা বেশি অপটিক পলিটিক্স করেছেন। তোমাকে বারবার বলছি অপটিক পলিটিক্সটা এখানে। তোমাকে আমি একটা এক্সাম্পল দিই, রেল বাজেট। আমরা শুরু থেকে বলি রেল বাজেটটাকে সবসময় সেপারেট করা উচিত ছিল, এবং আমরা 30-এর দশক থেকে ব্রিটিশরা করেছিলেন, আমরাও সেই ধারাকে অব্যাহত রেখেছিলাম। এই কারণে ভারতবর্ষের সব থেকে বড় লাইফলাইন মানুষের কাছে রেলওয়েজ। এই রেলওয়েজে একসাথে মিলিয়ে দিয়ে তুমি আইডেন্টিফাই করতে পারবে না সাধারণ মানুষ এক্স্যাক্টলি রেলের জন্য কি বরাদ্দ করা হলো। আমি তোমাকে এই কথাটা বিশেষভাবে বলি যে আজকে যে 7টা করিডরের কথা বলা হয়েছে, একটা কবচ সিস্টেম 65,000 কিলোমিটার রেলওয়েজে, তার জন্য কত বড় অ্যাক্সিডেন্টসগুলো ঘটছে, বরাদ্দ কোথায়? তুমি দেখেছো এখানে নিরাপত্তার জন্য বরাদ্দ করেছে কোনো টাকা? আমি তোমাকে এই প্রসঙ্গটা হচ্ছে, আমি তোমাকে এই কথাগুলো বলছি, পরপর এই অ্যাক্সিডেন্টসগুলো ঘটছে। আমি তোমাকে কেন বলছি, এগুলো হচ্ছে পাবলিক রিয়ালাইজেশন। মানুষ বুঝছেন না অ্যাক্সিডেন্ট হলে কি হয়, আমরা তো জানি। সুতরাং তুমি যে বললে মানুষের কথা, মানুষ তার উপভোগ্যতা থেকে বুঝুক। আমি তোমাকে বারবার যেটা বলি, কনসেন্ট্রেটিং ইকোনমি, যাকে ক্রনিক ক্যাপিটালিজম বলা হয়, অর্থাৎ কিছু ধনী মানুষ আরো ধনী হচ্ছে এবং আমাদের বিলিনিয়ারের সংখ্যা দুর্ভাগ্যজনকভাবে অনেক বাড়ছে, প্রমাণ করছে ডিস্ট্রিবিউশন অফ গ্রোথ বা ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ
সেখানে মানুষের কাছে পৌঁছচ্ছে না। এটা অর্থাৎ বাস্তব। মানুষের সাধারণ কাছে মানুষের কাছে যে তত্ত্ব, যে সমবন্টনে বন্টন, হচ্ছে না, সমবন্টন যে হয় না, তৈরি করছে, দেশের সমবন্টন কাছে হয় না, যে কিন্তু আসছে, বন্টন হওয়া দরকার, বন্টনটাই বন্টন হচ্ছে না। হওয়া দরকার। কংগ্রেসের বক্তব্য সেটাই। এবং আলটিমেটলি আমরা এরা আরো ক্রনি এই বিষয় ক্যাপিটালিজমে নিয়ে চর্চা ঢুকেছে। করব, আসবো অর্থনীতিবিদদের কাছে। কারণ এখানে একটা বিষয় জানার রয়েছে যে প্রান্তিক মানুষ, সাধারণ মানুষ কিভাবে কিনবে জিনিসপত্র, যেটা কিনলে অর্থনীতির চাকা করে, সেটা এখনো পর্যন্ত খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না। এক, দুই, আমরা যদি তারপরের দিকটা দেখি যে তাহলে আমাদের বঞ্চিত করেও দেশের অর্থনীতি কি মজবুত হলো? দেশের অর্থমন্ত্রী তিনি কি আয়ের কিছু সংস্থান করতে পারলেন? সেই বিষয়ে কি বিশ্লেষণ